বন্ধু বন্ধু হলো জীবনের অক্সিজেন। যে কথাগুলো আমরা কাউকে বলতে পারি না, সেই গোপন কথার ঝাঁপিগুলো মেলে ধরতে পারি বন্ধুর কাছে। বন্ধু মানে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, দুষ্টুমির একমাত্র সঙ্গী, ছেলে মানুষই হুল্লোড়। এই সকল কিছু ছাপিয়ে বন্ধুর আন্তরিকতা জীবন চলার পথে এক অনন্য সম্পদ। স্বাগত জানাচ্ছি চারকোল আড্ডায়। আজ চারকোল আড্ডার 10ম পর্ব। এই 10ম পর্বে আমার সাথে যুক্ত হবেন আমার প্রিয় বন্ধু শিল্পী আবেদিন কিষান। আপনারা জানেন, করোনা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চারকোল অনলাইন গ্যালারিতে চলছে অনলাইন প্রদর্শনী। এই প্রদর্শনীতে শিল্পী কিষান ডোনেট করেছেন 2টি চিত্রকর্ম। তার সাথে আমরা যুক্ত হব। তার আগে আমরা দেখে নিব তার ছোট্ট একটি তথ্যচিত্র। আপনারা আমাদের দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ চারকোল গ্যালারি বিডিতে, ইউটিউব চ্যানেল চারকোল গ্যালারি বিডিতে এবং শুনতে পাচ্ছেন রেডিও করতোয়াতে। তো চলুন আগে দেখে আসি শিল্পী কিষানের চিত্রকর্ম নিয়ে একটি ছোট্ট তথ্যচিত্র। আমরা দেখে নিলাম শিল্পীর অসাধারণ সব কাজ। এবার আমরা দেখে নিব এই প্রদর্শনীতে থাকা তার চিত্রকর্মগুলো।
এবার আমরা যুক্ত হব শিল্পী আবেদিন কিষানের সাথে। স্বাগত জানাচ্ছি চারকোল আড্ডায়। কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। চারকোল আড্ডা জানি না কেমন হবে, তো আশা করি ভালো হবে। চারকোলের সাথে তো অনেক দিন ধরেই পরিচিত। তুমি তো অনেক দিন ধরেই বলছিলে, আমি একটু ভয়ও পাচ্ছিলাম কি বলবো না বলবো। এটা হয়তো আমার জীবনের প্রথম লাইভ। এর আগে কখনোই এভাবে সবার সামনে এভাবে উপস্থিত হয়নি কখনোই। তো কেমন আছো তুমি? আমি বেশ ভালো আছি, ভালো চলছে। তো আচ্ছা, আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তোমাকে এই লাইভে আমি পেয়েছি, কারণ তুমি বারবারই এই লাইভটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়, কিভাবে যাতে বসতে পারা না যায় সে চেষ্টা করছিলে। তো কথা আর না বাড়াই, আমরা আড্ডা অবশ্যই যাব। তার আগে এই প্রদর্শনীতে থাকা তোমার চিত্রকর্ম নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই আমরা কথা বলতে চাই তোমার এই চিত্রকর্ম। তুমি জানো এই সেগমেন্টে আসলে শিল্পী তার চিত্র ভাবনা নিয়ে কথা বলে। আমরা প্রথমেই তোমার এই চিত্রকর্মটি নিয়ে কথা বলতে চাই, তার পেছনের গল্প বা তার থিমটা যদি তুমি বলো। থিমটা হচ্ছে আমার এই ছবিটির নাম হচ্ছে প্রকৃতির আড়ালে। আমরা প্রকৃতিটাকে যেভাবে দেখি এবং যেভাবে অনুধাবন করি, সবার সামনে উপস্থাপন করি, এই প্রকৃতির আড়ালেও কিছু দুঃখ আছে, কষ্ট আছে। প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে যেমন অভিভূত করে এবং মোহিত করে, কিন্তু প্রকৃতির আড়ালে একটা দুঃখ, কষ্ট, বেদনা প্রকৃতি সেটা আমাদেরকে বুঝতে দেয় না। সৌন্দর্যটাকেই আমরা দেখি। সেই সেই ইয়ে থেকেই আমি চেষ্টা করেছি যে প্রকৃতিটাকে কিভাবে উপস্থাপন করা যায় সুন্দর করে। প্রকৃতির যে একটা কষ্ট আছে, প্রাকৃতিক দুর্যোগ আমরা অনেক কিছুই দেখে থাকি না। প্রকৃতিকে আমরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে প্রকৃতি। তারপরে বিভিন্নভাবে আমরা প্রাকৃতিক দুর্যোগ, তারপরে বা আমরা নিজেরাও বিভিন্নভাবে তো প্রকৃতিকে ধ্বংস করছি। এক্স্যাক্টলি। তো সেটাকেই আমি নিজের মতো করে উপস্থাপন করেছি যে প্রাকৃতিক সৌন্দর্যটাকে নিজের মতো করে উপস্থাপন করে, বা আমার ছবিটা সবাই বুঝলো কিনা, এইটাই আমার মূল থিম ছিল। আসলে মূলত কোনো চিন্তা থেকে ছবিটা আঁকা না। ছবিটা এঁকেছি আমি একদমই মনের থেকে মনে। আমি তুমি সবাই দেখবেন যে এলোমেলো ভাবে কালার পাঞ্চ করা। আর বিশেষত হচ্ছে এই ছবিটা আমি ইউজ করেছি একদমই আলাদাভাবে। শিল্পীরা সাধারণত ছবি আঁকে ব্রাশ, স্প্যাচুলা, তারপরে মানে ব্রাশের ছোঁয়া থাকে। আমি টোটালি এই ছবিটা প্রাকৃতিক ভাবে একটা প্রকৃতির যেই আমরা যে লাঠি আছে না, কাঠি বলি, বা গাছের ডাল, গাছের শিকড়, ডাল। সেটা গাছের ডাল দিয়ে এটা করা। মানে প্রাকৃতিক আচ্ছা আচ্ছা। ভাবেই আমি ছবিটা করেছি। এখানে তুলির কোনো ব্রাশিং বা তুলির আঁচড় বা স্প্যাচুলা ওইটার থেকে বের হয়ে এসে আমি ছবিটা আঁকার চেষ্টা করেছি। এটাই হচ্ছে আমার ছবির মূল বৈশিষ্ট্য। এছাড়া আর কিছু না। আমি অ্যাবস্ট্রাক্ট ছবি বুঝি না। না, তারপরেও এটা এটা অসাধারণ, কারণ হচ্ছে তোমার এখানে অনেক কালার রয়েছে, স্ট্রোকের কাজ আছে, পিছনে প্রকৃতির যে শুভ্রতা, আমি যতটুকু বুঝি, কারণ অত বেশি তো আমি বুঝি না, বাট ওই তোমার ওই চিত্রকর্ম দেখে ওই ছোঁয়াটা পাওয়া যাচ্ছে। আমরা পরবর্তী ছবিতে চলে যাই। এটার একটাই আছে, এটা এটা কিন্তু হচ্ছে আমি একটা 3D ডাইমেনশনাল ব্যাপার আছে। এটা এটা আমি এটা ছবিটা আমার, এটা আমি একটা করেছি হচ্ছে আমি গত বছর ডিসেম্বরে সেন্ট মার্টিন গিয়েছিলাম। তো সেন্ট মার্টিনে আমার অনেক স্মৃতি ছিল। আমি 2007-এও একবার সেন্ট মার্টিন গিয়েছিলাম, আমাদের ইউনিভার্সিটির স্টাডি ট্যুরে গিয়েছিলাম। তখন সেন্ট মার্টিন আমার বুকের ভেতর আমি ধারণ করি। সমুদ্র দেখলে আমি বেহুশ হয়ে যাই। তো সেই সমুদ্রের পাশে গিয়ে নিজেকে চিন্তা করলাম যে সমুদ্রের মতো হওয়া যায় কিনা। আমার যে ভিউ, এই ভিউটা আমার চোখ দিয়ে দেখা। আমি আমি একটা ওখানে একটা বক্সের মতো আছে, বক্স থেকে আমি ভেতর থেকে দেখেছি বাইরের সমুদ্রটাকে, ভেতর থেকে বাইরের সমুদ্রটাকে দেখার চেষ্টা করেছি। সেইভাবেই আমি চেষ্টা করেছি ছবিতে উপস্থাপন করার। এছাড়া আর বিশেষত কিছু আছে বলে আমি মনে করি না। এটাও একটা প্রকৃতির কাছে যাওয়ার একটা প্রয়াস, আর কিছু না। আমি আমি তো আগেই বলেছি যে ছবি আমি বুঝি না।
আহ, ছবি আমি বুঝি না, তবে ছবি আঁকি। আমি ছবি আঁকি, আমার ছবি হয় কি না সেটাও জানি না, তবে চেষ্টা করি আমি ছবি আঁকতে। আর এই তো, প্রকৃতিকে আমি খুব ভালোবাসি, প্রাকৃতিক সৌন্দর্য আমাকে খুব দোলা দেয় আমার মনে। তো এটাই হচ্ছে কথা। হ্যাঁ, তার বাকিটা হ্যাঁ, সবার শুধু যে তোমার, মতামত। না, তোমার তোমার অসাধারণ কাজ রয়েছে, তুমি অসাধারণ পোর্ট্রেট করো, এগুলোতে আসবো, কিন্তু তার আগে প্রথম একটি কথা হচ্ছে, যার বাবা এত অসাধারণ গান করেন, পল্লী শিল্পী, বা আরো যদি কিছু বিশেষণ দেওয়া যায়, উনি নিজে লিখেন, সুর করেন, সেই পিতার পুত্র তুমি, সেখানে সঙ্গীত শিল্পী না হয়ে তুমি কেন চিত্রশিল্পী হলে? আচ্ছা, এটার পেছনে একটা ভালো ইয়ে আছে, আহ, কাহিনী আছে। সেটা হচ্ছে, আমার বাবা গান করেন, যেমন সুর করেন, সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী, উনি সবই করেন। কিন্তু আমার বাবাও ছবি আঁকতেন। আমার বাবাও একসময় ছবি আঁকতেন, খুব ভালো ছবি আঁকতেন সে। আমার ছোটবেলায়, আমার যখন একদম ছোট বয়স, তখন সে আমার একটা পোর্ট্রেট করেছিল। তো মূলত বাবার ছবি আঁকা থেকেই, দেখেই আমার ইন্সপায়ারেশন। আর গান আমি পছন্দ করি, গান ভালোবাসি, গান লিখি। আহ, তবে আমার গলায় সুর নেই দেখেই আমি গান গাইতে পারিনি। তবে আমার খুব ইচ্ছা ছিল সঙ্গীত শিল্পী হওয়ার। আহ, তোমার সেটা গলায় সেটা সুর নাই, হতে পারে। কথাটা একটু মিথ্যা হয়ে গেল। যাই না, না, হোক, না। ওটাতে না যাই। এটা, তুমি অসাধারণ গান করো, তোমার সাথে বন্ধুত্ব কিন্তু আমার গান থেকেই। আমরা যখন ইউনিভার্সিটির সামনে বসেছি, তোমার সাথে আমার আড্ডা, বা যে সময় অবসর সময় আমরা দুজন, তিনজন, চারজন সবাই মিলে একসাথে প্রচন্ড ভাবে গান করতাম। তো তোমার সুর তো অসাধারণ, মানে ভালো গাও তুমি, কিন্তু তোমার পেন্টিং এ আসাটা কিভাবে তুমি আসলে, সেটা যদি আমি জানতে চাই, ওটা যদি একটু বলো হ্যাঁ, তুমি। সেটা সেটা বলি। সেটা হচ্ছে, আমি ছোটবেলায় ছবি আঁকতাম, প্রচুর ছবি আঁকতাম। হুম, হুম। কোনো কিছু ছবি পাঠ্য বইয়ের, বিশেষ করে পাঠ্য বইয়ের ইলাস্ট্রেশন গুলো দেখে আমি কপি করতাম, সেগুলা দেখে দেখে কপি করতাম। সেটা আমার তো ধরো, গ্রামে থাকছি, গ্রামের ছেলে, একদমই অজপাড়া গায়ে থেকে উঠে আসা আমি একটা মানুষ। তো আমার ড্রয়িং খাতা ছিল হ্যাঁ। না, ড্রয়িং খাতা ছিল না। হুম। তো আমি মাটিতে আঁকতাম, মাটিতে বসে বসে মাটি কাঠি, তারপরে আচ্ছা। বিভিন্ন আহ, আহ, তোমার ওই যে ইয়ে বলে, মাটির যে হাড়ি ভাঙার যে ইয়েগুলো থাকতো, সেগুলো দিয়ে মাটিতে ড্রয়িং করতাম। ওই ইলাস্ট্রেশন দেখে থেকে কপি করার চেষ্টা করতাম। তো এটা দেখে অনেকেই বাহবা দিত, গ্রামের অনেকেই মানুষ, বিশেষ করে আমার বাবা আমাকে খুব ইন্সপায়ার করতো, বাবা মা। তো আমার যখন আমি ক্লাস 4-5-এ পড়ি, হয়তোবা, আমার ভালো মনে নেই। আমার যখন সুন্নতে খাতনা হয়, তো একটা বড় এটা, এই ইতিহাসটা হচ্ছে, তখন আমার বাড়িতে একটা প্রোগ্রাম হয়। তো সেই প্রোগ্রামে আমার এক আঙ্কেল আছে, আমাকে একটা ড্রয়িং খাতা উপহার দিয়েছিল। তো সেই ড্রয়িং খাতাটা আমি এত ভালোভাবে নিয়েছিলাম যে, একটা ড্রয়িং খাতা পাবো আমি, মানে আমার কল্পনাই ছিল না যে ওর মধ্যে ছবি আঁকবো। আমি ড্রয়িং খাতা আমার ছিল না। তো ওটার মধ্যে এক পাশে ছবি থাকতো আর এক পাশে ফাঁকা থাকতো। তো ওইটা দেখে দেখে কপি করতাম, ওইটা ছবি ছবি ওই দেখেই, ওইখান থেকেই আমার ছবি আঁকার ইন্সপিরেশন। ছবি আঁকতাম, তারপরে গ্রামের মানুষের সবাই বলতো আমাকে একটা ছবি এঁকে দাও। এইভাবে আস্তে আস্তে ছবি আঁকার প্রতি একটা ঝোঁক তৈরি হলো। ক্লাস 5-6 থেকেই ইন্সপায়ার্ড হইতাম যে কিভাবে ছবি আঁকা যায়। তখন থেকেই মানে মনের মধ্যে ইয়ে হয়ে গেল যে আমি চারুকলায় পড়াশোনা করব। তো বাবা মা খুব ইন্সপায়ার করতো। হ্যাঁ, আমার ফ্যামিলি থেকেই খুব ভালোভাবেই আমাকে কখনো বাধা দেয় নাই, ছবি আঁকার প্রতি কখনো বাধা দেয় নাই। ওই তখন থেকেই ভালো লাগা থেকেই ছবি আঁকতে 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 আহ, তখন একজন বলল যে চারুকলায় এসএসসি পাশ করার পরেই চারুকলায় ভর্তি হওয়া যায়। তো খুব ইয়ে হতো যে আমি কিভাবে, কবে ম্যাট্রিক পাস করব, কবে এসএসসি পাস করব, তখন আমি চারুকলায় যাব। তো হ্যাঁ, এই যে এইটা থেকে তখন আবার মাঝখানে প্রাইমারি স্কুলে, বিভিন্ন স্কুলের দেয়ালে ছবি আঁকার একটা ইয়ে ছিল, প্রজেক্ট ছিল, ইউএনডিপির একটা প্রজেক্ট। তো সেই প্রজেক্ট থেকে স্কুলে স্কুলে ছবি এঁকে বেড়াতাম। ছবি আঁকা, স্কুলে বলতো যে টাকা পয়সা কিছু পাবা না, যাই পাবো। আমি বললাম টাকা পয়সা লাগবে না, আমার ছবি আঁকা, আমি ছবি
আপনাদের কাজ করে দিতে পারলেই হবে। তো সেইভাবেই ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি ছবি আঁকা শুরু করলাম। ওই পর থেকেই এসএসসি, তারপরে শুনলাম যে না, এসএসসি পাস করে হবে না, ইন্টারমিডিয়েট পাস করতে হবে। তো জিদ চেপে গেল যে ইন্টারমিডিয়েটও পাস করতে হবে। আমি ছাত্র হিসেবে খারাপ ছিলাম না, কিন্তু পড়াশোনায় খুবই ফাঁকি দিয়েছি জীবনে। এত ফাঁকি দিয়েছি মানে কেউ এরকম ফাঁকি দেয় নাই। তো সেভাবেই করতে করতে ইন্টারমিডিয়েট পাস করলাম। তারপরে ঢাকায় আসলাম কোচিং করতে। ঢাকায় এসে কোচিং করলাম ঢাকা ভার্সিটিতে। দুর্ভাগ্য, তখন একটা ইয়াতে হয়ে চারুকলাই পরীক্ষা দিয়েছি আমি, অন্য কোথাও আর পরীক্ষা দিই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলাই পরীক্ষা দিয়েছি, সেখানে চান্স পেলাম না, মনটা খুব কষ্ট পেলাম। তবে রাজশাহী ইউনিভার্সিটিতে চারুকলায় চান্স পেয়েছিলাম, পরীক্ষা দিয়েছিলাম। তো রাজশাহীতে গিয়ে পড়বো, আমার চিন্তা যে ঢাকায় গিয়েই পড়তে হয়, ফাইন আর্টসে পড়লে ঢাকায় পড়তে হবে। তো সেভাবেই যখন চান্স পেলাম না, মনটা খুব খারাপ হয়ে গেল। তো তারপরে আমার এক মানে পরিচিত ইয়ে ছিল, এখন সে সংবাদের কার্টুনিস্ট, কুদ্দুস কুদ্দুস মামা, আমি মামাই বলতাম তাকে। তো তার রেফারেন্সে ইউডার ইয়ে পেলাম। ইউডা থেকে পরে ভর্তি হলাম 2002 সালে বা 3 সালে। সেখান থেকে জার্নি চারুকলায় পড়লাম। পরে আর ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেওয়া হয় নাই, ইউডা থেকেই পরে করলাম। সেই থেকেই চারুকলায় পড়া, ছবি আঁকা, তোমার মতো বন্ধু পাওয়া, তোমাদের মতো বন্ধু পাওয়া, এখানে আরো না বললেই নয়। আরেকটু বলতে হবে, সেটা হচ্ছে আমি যতদূর এখানে এসেছি, আমার ইউনিভার্সিটির এক শিক্ষক ছিলেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক শাহজাহান আহমেদ বিকাশ। ওনাকে না বললেই নয়, ওনার হাতে ধরেই আজকে আমি ইউনিভার্সিটিতে আসছি। ওনাকে যথেষ্ট রেসপেক্টেবল একজন টিচার আমার। উনি আমাকে কি ভাবলো সেটা আমি জানি না, এখন উনি আমাকে কি ভাবছে বা কারণ হচ্ছে তবে মানে ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভের প্রত্যেকটি স্টুডেন্ট অবশ্যই বলবেন তার অবদানের কথা। তিনি হ্যাঁ, আসলে আমাদের ছায়ার মতো, আমাদের পিতা, আমাদের অভিভাবক, হ্যাঁ, যিনি আমাদের সবাইকে তৈরি করেছেন, চেষ্টা করেন আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই, এবং আমরাও তাকে সারা জীবন শ্রদ্ধা করে যাব আমাদের অভিভাবক, পিতা হিসাবে, শিক্ষক হিসাবে। এবং আমরা অবশ্যই তার কাছে দোয়া চাইবো, আমাদের পথ চলায় যদি ভুল ত্রুটি কিছু থাকে অবশ্যই তিনি হ্যাঁ, আমাদেরকে সামলে নিবে। সেটাই, সেটাই। হ্যাঁ, তবে ওনার কাছ, উনি আমার মানে আমার জীবনের ছবি আঁকার যে প্রণোদনা যেটাকে বলা হয়, আমি প্রণোদনাই বলবো, কারণ ওনার মাধ্যমেই আমি আজ আবেদিন কিষান হতে পেরেছি। এটা আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ওনার কাছ থেকে আমার হাতে খড়ি ছবি আঁকার। স্যারের সাথে আমি দীর্ঘদিন রাত জেগে জেগে কাজ করেছি, ওনার কাছ থেকে নিয়েছি। আমি জানি না স্যারকে আমি কতটুকু দিতে পেরেছি, কতটুকু সাহায্যে ওনাকে আসতে পেরেছি, তবে উনি আমার অনুপ্রেরণার একটা অংশ। স্যার, বিকাশ স্যার, ওনার সাথে আমার দীর্ঘদিন কথা হচ্ছে না। এমন দিন ছিল না যে ওনার সাথে আমার আড্ডা হতো না। এখন হয় না, এখন হয়তো হ্যাঁ, সময়ের সেটাই। প্রেক্ষিতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। হয়তো স্যার সময় পান না দেখেই আমাদেরকে এখনো ডাকেন না, না। তো তোমার সময় কথা পান বলো। না, এবং আসলে ডাকেনও না। মানে না, আসলে তো হচ্ছে শুধু তো আমরাও ছাত্রছাত্রী না, স্যারের তো আরো অনেক ছাত্রছাত্রী আছেন। হ্যাঁ, সবসময় হ্যাঁ, যদি স্যারের সময়টুকু আমরাই নিয়ে নেই, তাহলে অন্য ছাত্রছাত্রীরা তো আসলে সুযোগ পাবে না। তো সেই জায়গাটা তো কিছু, আমরাও তো, আমাদের বয়স হচ্ছে না, তো আমাদেরও না, তো কিছু জায়গা ছাড়তে হবে যে অন্য ছাত্রছাত্রীরাও তাকে পাক, কারণ না, তাকে তো সবাই পেতে চায়। না, শোনো শোনো, আমার এখানে একটা ছোট্ট অভিযোগ আছে। এই আজকে এই অন ইয়ারে আমি বলছি, এটা স্যারের প্রতি কৃতজ্ঞ হয়েই বলছি। সংসারের বড় সন্তান যারা, হ্যাঁ, আমি তুমি যারা আছি, তারা কিন্তু স্যারের বড় সন্তান। হ্যাঁ, আগের সন্তান, হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট সন্তান যেটাকে বলা হয়, প্রথম সন্তান, প্রথম ভালোবাসা। প্রথম ভালোবাসাকে কিন্তু ভোলা যায় না, প্রথম ভালোবাসাটাকে না, না, আগলে অবশ্যই, রাখতে হয়। অবশ্যই স্যার ভুলেন নাই। অবশ্যই, কারণ বড় ছেলে-মেয়েদের না আবার দায়িত্ব অনেক বেশি। তো বাবারা হ্যাঁ, তখন হ্যাঁ, মনে হ্যাঁ। করেন যে আমার ছেলে-মেয়ে বড় হয়ে গেছে, আর তারা পুরা সংসারটাকে দেখবেন। তার মানে ইউনিভার্সিটির অন্য সব উৎসবে আমরা তো অবশ্যই যাই, কাজ করি। সে জায়গাটুকু আমরা চেষ্টা করি। তো বাকিটা তো আমাদের সামনের দিকে আমরা সবসময় থাকবো। ইউজার সাথে আছি, স্যারের সাথে আছি, আমরা থাকবো। তো যেটা হ্যাঁ, বলতে চাচ্ছি যে তোমার তো জানলাম কিভাবে তুমি পেন্টিং এ এসেছো। তো যাই হোক, যেহেতু চারুকলায় ভর্তি হতে পারোনি, কিন্তু
বেসরকারি ভাবে চারুকলায় পড়েছো, তোমার কিছু ছবি আমার কাছে অসাধারণ লাগে, পোর্ট্রেটের কিছু কাজ রয়েছে তোমার, সেটার মানে মাত্রাটা একটু মানে ডিফারেন্ট ভাবে তুমি কাজ করো। পোর্ট্রেট করার পর ইরেজ করো লাইট বের করার, যেটা আমার কাছে মানে এটা আসলে সাহসী করবে না যে আমি পুরাটা টোন করে দেওয়ার পরে আমি ইরেজ করে করে বা ডিফারেন্ট ভাবে লাইট বের করা, এটা তোমার একটা টেকনিক যেটা আমার ভালো লাগে। তুমি যদি টেকনিকটার কথা একটু বলো। টেকনিকটা আসলে এটা আবারও আমি বলতে চাই যে টেকনিকটা এটা আমি পেয়েছি আমি বিকাশ স্যারের কাছ থেকে, আমি ওনার কাছ থেকে পেয়েছি। ওনার স্যারের ছবি আঁকার স্টাইলটা আমার অসাধারণ লাগে, অসাধারণ। ওনার ভেতরের ওনার যেই স্পিড ছিল ছবি আঁকার, সেটার থেকে আমি পেয়েছি। তো উনি আমাকে বলতেন যে ছবি আঁকা পোর্ট্রেট কখনো মিলাতে যাবে না। হ্যাঁ, পোর্ট্রেট মিলানোর প্রয়োজন নাই। পোর্ট্রেট হচ্ছে একটা একটা ছবি, তুমি তার ডাইমেনশন, তার ড্রয়িং, এগুলা দেখে এগুলোর প্রতি খেয়াল করবা, দেখবা যে পোর্ট্রেট অটোমেটিকলি মিলে যাচ্ছে। আর টোনের ব্যাপারটা বলছি, আমি একটু ডিফারেন্ট ওয়েতেই কাজ করি, যে প্রথমে একটা ওভারঅল টোন দিয়ে, ওভারঅল একটা ড্রয়িং করে ওভারঅল টোন দিয়ে ওই ইরেজ করে করে ইরেজ চিকন চিকন করে কেটে, আমার একটা একটা পোর্ট্রেট করতে একটা ইরেজার ব্যবহার হয়, ছোট ছোট করে কাটতে কাটতে অনেক ছোট ছোট টোন, অনেক লাইন ড্রয়িং, এইভাবে করে করে আমি ওভারল্যাপিং টোন দিয়ে দিয়ে ড্রয়িং করে করে তারপর ইরেজ করে করে পোর্ট্রেটটা করার চেষ্টা করি। এটা আমার ভালো লাগে, এইভাবেই তৈরি করা আসলে। তাছাড়া এটার কোনো বিশেষত্ব আছে বলে আমি মনে করি না, এটা হয়তো সবাই ট্রাই করলেই পারবে। তো আমি এইভাবেই করি। পেন্সিল ওয়ার্ক আমার খুব ভালো লাগে। টেকনিক জানা থাকলে অবশ্যই হয়তো পারা যাবে, কিন্তু থাকে না নিজের নিজস্বতা কিছু স্টাইল, যেটা তোমার পোর্ট্রেটে তোমার একটা নিজস্বতা রয়েছে, সেটা হয়তো আমি চাইলেও পারবো না। এটা হচ্ছে থাকে না যে নিজের একটা বৈশিষ্ট্য, এটা অসাধারণ। তো আমাদের একটা মানে বিষয় রয়েছে, যেমন আমরা জানি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করলে সরকারিভাবে চাকরি পাওয়া অনেকটা সোজা, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে সরকারি আমলা হওয়া, আমি জানি না এটা কতজন মেরে দেবে, ভীষণ কঠিন ব্যাপার। তার মধ্যে আবার ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট অল্টারনেটিভ স্টুডেন্ট, যেখানে আমরা প্রতিনিয়ত ফাইট করি সবার সাথে, সেখানে তুমি শিক্ষা বোর্ডে কাজ করছো, বিশাল ব্যাপার। তো এই যে 10টা 5টা অফিস করে তুমি কি তোমার শিল্পের কাজ কিছু করতে পারছো কি? এটা এটা একটু দুঃখের কথা। খুব একটা যে পারি তা না, চেষ্টা করি এর মধ্যে থেকেই ছবি আঁকার সময়টুকু বের করার। 9টা 5টা অফিস করে আমার এটা অফিস থেকে যখন আসি তখন খুব টায়ার্ড লাগে। ছবিগুলা আঁকাটা এটা হচ্ছে আমার মনের একদমই ভেতরের থেকে। আমি আমি এক্সিবিশনে খুব একটা অ্যাটেন্ড করি না, ছবি আঁকি এর ভেতরেই যতটুকু সময় পাই, ইচ্ছা হলেই বসে পড়ি। তাছাড়া আমি বেসিক্যালি একজন অলস মানুষ, অলসতা আমার প্রচুর আছে। ধরো একটা ছবি আঁকতে বসলাম, হঠাৎ করেই মুড চলে গেল, ওই যে ছবি আঁকা বন্ধ হলো, আবার চলে যায় 10 দিন 15 দিন, এভাবেই আসলে এভাবে করেই ছবি আঁকি। তবে আমি পোর্ট্রেটটা চেষ্টা করি, পোর্ট্রেটটা এই জবের পাশাপাশি আমি পোর্ট্রেটটা করি। বিভিন্ন পোর্ট্রেট করতে আমার খুব ভালো লাগে, আমি পোর্ট্রেটের প্রতি আমার দুর্বলতা খুব বেশি। আর অ্যাবস্ট্রাক্ট পেন্টিং যেটা করি সেটা ফর্ম, জিওমেট্রিক ফর্মে আমি কাজগুলো করি। জিওমেট্রিক ফর্ম আমার খুব ভালো লাগে, একটা ফর্মকে কিভাবে ভেঙে আমি নিজের মতো করে ডাইমেনশনে আনা। আমার আমার দেখবা যে আমার ছবিগুলো একটু কিউবিজমের মধ্যে ইয়া হয়, এই 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 ধরনের ছবি আঁকি। তবে চাকরির পাশাপাশি ছবি আঁকার চেষ্টা করি। আমার ইচ্ছা আছে একটা সলো করার আগামী বছর। আমার এটা বলে দিই, সেটা হচ্ছে আমার বছর বছর খালি মানে সামনের দিকে যাচ্ছে। তো তুমি কিছু কিন্তু করার এই নাই। কথাটা গত 3 বছর ধরে আমাকে বলছো। না না, তোমাকে বলছি এবার যেন আমি সামনের বছরটা যেন সামনের বছরই হয়। না, হয়েছে কি, মানে চাকরি করে এই যে তুমি বললে না আমলা, সরকারি চাকরিজীবীরা আসলেই আমলা। আর আমি আছি হচ্ছে পাঠ্যপুস্তক বোর্ডে, যেখানে আমাদের প্রতি বছর বই ছাপা হয় 36 কোটি। সারা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে ক্লাস প্রি প্রাইমারি থেকে একদম একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব বই আমরা বিনামূল্যে দিচ্ছি। সেই বইগুলা বাংলাদেশ সরকারের
মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একটা প্রয়াস এবং একটা সুদূর প্রসারী পরিকল্পনা। উনি 2010 সাল থেকেই বিনামূল্যে বই দেওয়ার একটা চেষ্টা করেছে এবং এ যাবৎকালে দিয়ে যাচ্ছে। তো সেখান থেকেই আমাদের প্রতি বছর 36 কোটি 19 কোটি বই থেকে শুরু করে আজ আমরা 36 কোটি বই প্রিন্ট করি। সেই বইয়ের প্রতিটি কাভার, প্রতিটি ইলাস্ট্রেশন এর সাথে আমার একটা সম্পর্ক আছে। ওই যে ছোটবেলায় যে কপি করতাম, আমার একটা পরম পাওয়া যে ছোটবেলায় যেই ইলাস্ট্রেশন হাশেম খানের ছবি দেখে, তারপরে প্রাণেশ মণ্ডল, তারপরে রফিকুন নবী, বিভিন্ন বড় বড় আর্টিস্টের ছবি দেখে কপি করতাম ইলাস্ট্রেশন দেখে, সেই বইয়ের ইলাস্ট্রেশন এখন আমি করি। মানে এটা আমার বড় পাওয়া। এটা আসলে গড গিফটেড হয়তোবা। এটা আমি কখনো চিন্তাও করিনি যে আমি সেই বইয়ের ছবি আঁকবো এক সময়। সেই বইয়ের কাভার করি, তারপরে বইয়ের ভেতরে ছবি আঁকি, ডিজাইন করি বইয়ের। মানে ভালো লাগা থেকেই এই চাকরিটা পাওয়ার মানে একটা বিশেষ একটা এখানে একটা ইয়েও ছিল। আমি পরীক্ষা দিয়েছিলাম 2008 থেকে আমি পাঠ্যপুস্তক বোর্ডে আছি। তো ঢাকা ভার্সিটির কয়েকজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, আমিও দিয়েছিলাম ইন্টারভিউ। তো মজার ব্যাপার কি, ও তখন মানে একদিনের মধ্যে আমাদের জবটা হয়েছিল। একদিনে রিটেন পরীক্ষা, একদিনে প্র্যাকটিক্যাল, একদিনেই ভাইবা, ওই দিনই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়ে দেওয়া হলো। আমি হলাম ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্টের একমাত্র স্টুডেন্ট যে সরকারি চাকরি পেলাম, আর ঢাকা ভার্সিটির একটা ছেলে পেল। তো সেই থেকেই আর এই চাকরির পাশাপাশি ছবি যে আঁকি খুব তাও না, আবার যে একদমই আঁকি না তা না, ভালো লাগা থেকে আঁকি। তবে খুব কমে গেছে, এটা খুব কষ্ট থেকেই তবে বলছি। যাই হোক, আমরা আশা করছি যে সামনের বছর তোমার একটা সোলো এক্সিবিশন আমরা দেখতে পারবো, এবং আশা রাখি, বিশ্বাস করি যে সামনের বছর তোমার এক্সিবিশনটা হোক, হ্যাঁ, সেটা অপেক্ষা করব। তো আমি যেটা চাই যখন আমরা তোমার পোস্টারটা দেই, মানে স্কেজুলটা যখন আমি ফেসবুকে আপ করি, তো তখন তার নিচে কিছু কমেন্টস তুমি পড়েছো কিনা আমি জানি না। মঞ্জুর রশিদ তখনই লিখে রেখেছিল যে গান হবে। অর্থাৎ আমরা যারা তোমাকে চিনি, চিত্রশিল্পীর পাশাপাশি সঙ্গীত শিল্পী হিসেবেও কিন্তু ইউনিভার্সিটির তুমি কিন্তু আমার সিনিয়র ভাই, হ্যাঁ, এখন বন্ধু হয়ে গেছো। যাই হোক, ওটা নিয়ে পরে কথা বলবো। তো ওই সিনিয়র ভাইকে কিন্তু আমরা সঙ্গীত শিল্পী হিসাবে জানি। তো আমি চাই যে একটা গান হয়ে যাক, আসলে আমরা শুনি তোমার একটা গান। গান আমি আসলে করি না বেসিক্যালি, তোমাদের সাথেই যতটুকু করতাম। এমনি প্রফেশনালি গান তো হবেই না। আমি চেষ্টা করব একটা গান, এই গানটা গাই, দেখি চেষ্টা করি হয় কিনা। একটা ফোক সঙ্গীত গাই, ফোক যেহেতু আমি চেষ্টা করি। ওকে। আমি হইতাম তো কোলেতে বসাইয়া তোরে, কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে, তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে, তুই যদি আমার হইতি রে। গাছের বল হয় শিকড় বাকল, মাছের বল হয় পানি, গাছের বল হয় শিকড় বাকল, মাছের বল হয় পানি, তুই যে আমার শীতের কাঁথা, তুই যে আমার শীতের কাঁথা, উতলা ঘরের ছানি রে, তুই যদি আমার হইতি। বাহ।
ও বন্ধু। মানে তুমি গাবা, তার একটা লেজ না ধরলে হয়? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সাথে করো, ভালো লাগবে। আষাঢ় মাসা ভরা গাঙে নাচে যে তার পানি, আষাঢ় মাসা ভরা গাঙে নাচে যে তার পানি, আমার কি আর লয় না মনে, আমার কি আর লয় না মনে, খেলতে নাও দৌড়ানি রে, তুই যদি হে আমার হইতি রে, ও বন্ধু, আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তোরে, কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে, তুই যদি হে আমার হইতি রে, ও বন্ধু, তুই যদি হে আমার হইতি রে, ও বন্ধু, তুই যদি হে তুই যদি আমার হইতি রে। আমার হইতে রে। বাহ, অসাধারণ। সেই ইউনিভার্সিটির সময় ফিরে গেলাম। অনেক অনেক হ্যাঁ, ধন্যবাদ কেন বলবো, বন্ধুকে ধন্যবাদ বলতে হয় না, তুমি তো আমার না না, প্রোগ্রামে গান ধন্যবাদ দিবা গাইবেই। না। অবশ্যই না, এই গানটা তো তোমাকেই ডেডিকেট করলাম আজকে। অনেক 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 টুট বললাম না, যাই হোক। আহ, আহ, তো সবাইকে আরেকটা বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে কিষান আবিদ্দিন চিত্রশিল্পী, গায়ক এবং লেখক। সে লেখালেখিও করে, কবিতা লেখে, তার একটি কবিতার বইও বের হয়েছে। তো আমি জানতে চাইবো যে তুমি কবে থেকে লেখালেখি করো, এই যে এত প্রতিভা, কিভাবে? না, প্রতিভা না, আমি লেখালেখি করি একদম ছোটবেলা থেকেই। কবিতা লিখতাম, ছড়া লিখতাম আগে। ক্লাস 5-6 যখন পড়ি তখন থেকেই ছড়া লিখতাম। আমার একটা ডায়েরি ছিল, ডায়েরি ভরা ছবি কবিতা লিখতাম। সেই ওখান থেকে লিখতে লিখতেই আর এই সমস্ত কিছু পেয়েছি আমি আমার বাবার কাছ থেকে অনুপ্রেরণায়, বাবা মার অনুপ্রেরণায়। আমার মাও ভালো গান করেন, মাও লেখেন, বাবা তো লেখেনি। তো সেখান থেকে আসলে লেখার চেষ্টা করি আমি। আমার এটা হচ্ছে আমার আহ, নীরবতা। আমি লিখি আমার জন্যই। আমি পাবলিশ করেছি একটা বই, হয়তো বেরিয়েছে, আর একটা বই বেরোবে আগামী মেলাতে। আমি কবিতা আর গদ্য কবিতা আমার খুব ভালো লাগে, ছন্দবদ্ধভাবেও লিখতাম। যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন লিখেছি। ইউনিভার্সিটির সেই লাইফের 2007-এ একটা কবিতা লিখেছিলাম, 2004-এ, সরি 2004 সালে একটা কবিতা লিখেছিলাম। আমাদের তখন টিচার ছিলেন আব্দুল হালিম চঞ্চল। তো আমাদের একটা বের হতো, ম্যাগাজিন বের হতো, প্রেম পদ্ম নাম, প্রেম পদ্ম। ওইখানে এটা বের করেছিল হচ্ছে পদ্ম, আমাদের পদ্মকে চিনো তো, পদ্ম মন্দিরা হ্যাঁ হ্যাঁ, বাজাতে যে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, পদ্ম টিটো ওরা আয়োজন করে এটা বের করেছিল। তো সেখানে একটা কবিতা দিয়েছিলাম, কবিতার নামটা ছিল হচ্ছে এই তো আছি বেশ। তো তখন থেকেই ওখানে একটা কবিতা ছাপা হলো। ওই ওই ছাপানোর ওইটার থেকে ইন্সপায়ার্ড হয়ে লিখি টুকটাক, চেষ্টা করি লেখার। হ্যাঁ, হয় কিনা জানি না, কবিতা হয় কিনা জানি না, তবে লেখার চেষ্টা করি। এই তো তোমার একটা প্রতিভা কবিতা আসলে। আমরা শুনবো, দাদা কবিতা একটা শুনবো যদি তুমি বলতে চাও, অবশ্যই। তো তার আগে বলতে চাই যে আমাদের এই এক্সিবিশন বা আমরা যে প্রায় 56 জন শিল্পী একসাথে হয়েছি, পাশাপাশি আমাদের সাথে যুক্ত হয়েছেন সাংস্কৃতিক কর্মীরা, যারা আমাদেরকে সাহস দিয়েছেন, সাহস জুগিয়েছেন সামনের দিকে পথ এগিয়ে যেতে। তেমন একজন মানুষ আহসান হাবিব নাসিম, আহ, অত্যন্ত গুণী অভিনয় শিল্পী, থিয়েটার কর্মী, যার হাত ধরে 99-এ আমি থিয়েটারে পা রেখেছিলাম। কারণ আমি আমার এসএসসির পরেই থিয়েটারে গিয়েছি, কাজ করার সুযোগ পেয়েছি, বা নাসিম ভাইয়ের অনুপ্রেরণাতেই
আমি শুভচর নাট্য সংসদে গিয়েছিলাম, কাজ করেছিলাম। তিনি আমাদের জন্য একটি ভিডিও বার্তা পাঠিয়েছে। তো চলো আমরা ওই ভিডিও বার্তাটা একটু দেখে নেই। হ্যাঁ, অবশ্যই। করোনার আঘাতে আমাদের জীবনযাত্রা এবং অর্থনীতির চাকা থেমে গেছে। সীমিত আকারে অফিস, ব্যবসা, দোকানপাট খুলে দিলেও সীমিত আয়ের মানুষের মুখে এখনো হাসি ফোটেনি। তাদের মুখে হাসি ফোটাতে পারে আমার আপনার একটুখানি অংশগ্রহণ। চারকোল আয়োজন করেছে দারুণ দারুণ চিত্র প্রদর্শনীর। সেখানে অংশগ্রহণ করে আপনিও হতে পারেন একজন স্বল্প আয়ের মানুষের মুখে হাসির কারণ। আমি চারকোলের সাথে আছি, আশা করি আপনিও থাকবেন। আমিও আহ্বান জানাচ্ছি যারা আমাদেরকে দেখছেন বা চারকোলকে জানেন, এবং আপনারা জানেন যে করোনা দুর্গত মানুষের পাশে দাঁড়াতেই আমরা এই অনলাইন প্রদর্শনীটি করছি। আপনারাও আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন একটি চিত্রকর্ম কিনে। আপনার ওই চিত্রকর্মের মূল্য দিয়ে একটি পরিবারের মুখে হাসি ফুটবে। আমরা চাই আমাদের সাথে এসে দাঁড়ান, এই দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ান। যেমনটি বলছিলাম কিষান তোমাকে, যে তোমার কবিতা কি তুমি পাঠ করতে পারো আমাদের জন্য একটা কবিতা? তুমি কি তৈরি আছো? আমি কবিতা পড়তে পারি, পাঠ করতে পারি না। এটা আমার একটা আচ্ছা, ব্যর্থতা। পড়া পাঠ করার শুদ্ধ বাংলা পাঠ, অসুবিধা নেই, আমি আবৃত্তি বলি না। পাঠ করতে পারি না, পড়তে পারবো। এটা হবে আচ্ছা, কিনা জানি না। তাহলে আমরা আমার লেখা একটা কবিতা। তো আমি ওই কবিতাটাই আবৃত্তি করছি, যেটা আমি 2004-এ লিখেছিলাম ইউনিভার্সিটির জন্য। ইউনিভার্সিটির সেই প্রেম পদ্য ওখানে গিয়েছিল। কবিতাটির নাম ছিল এমন, এই তো আছি বেশ। চেষ্টা করি পড়ার। 2 বছর তো বেশ আনন্দেই কাটলো, বাকি সময়টুকু না হয় সময়ের তালেই চলুক। অসামঞ্জস্যের এই সামঞ্জস্যতা সুন্দর ফর্মালিটি মেনটেন করেই চলেছে প্রতিদিন। এর মধ্যে নতুন সংযোজন হয়েছে কিছু ফ্যাসিলিটিজ, যা কিনা প্রত্যেক চায়ের দোকানে কিনতে পাওয়া যায়। ভাবুন, প্রিয় বান্ধবীর কমন হাসি, অভিমানীদের কথা না বলা, জোর করে নিজের কষ্টকে ধামাচাপা দেয়া, আর প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার জন্যে নাটকীয় স্বভাবকে হঠাৎ হঠাৎ পরিবর্তন। মাঝে মাঝে কেউ আবার ভালোবাসার উৎকোচ ছড়িয়ে দেয় চারপাশে, যা দিয়ে অনেকেই প্রেমের শুটকি ভর্তা খায়। তা আবার কারো কাছে মনে হয় করলা রসগোল্লা। তবে জীবনের মানে এখনো অনেকেই বোঝেনি। তারা ভাবছে এই তো আছি বেশ। সকাল দুপুর সন্ধ্যাকে হারিয়ে রাতটুকুই পুঁজি রেখেছে। ধন্যবাদ। বাহ, পাঠ করতে পারো না, আবৃত্তি করে দিলা। মানে কেন যে এরকম ফুটেজ খাও আমি বুঝি না। মানে জানি না তুমি না ভালো করো, মানে না শিখতে চাও। না না না, আমি যাই ভালো হোক, করি না। বন্ধু তুমি অসাধারণ। লাইভে নাহলে অন্য সময় বলে আমি তোমাকে পচাতাম। And না, যেহেতু আমার লাইভে প্রোগ্রামে আসছো, এটা আমি তো করতে পারি না। আমি বলিস, তুমি শুধু আমার শোনো শোনো, তুমি শুধু আমার গুণকীর্তন গেয়ে যাচ্ছ, কিন্তু তোমার যে অসাধারণ গুণ আছে, তুমি যে অসাধারণ গান করো, অসাধারণ কবিতা আবৃত্তি করো, থিয়েটার করো, একজন অ্যাক্টর, একটা সেলিব্রিটি, তোমার পরিচয় আমি আল্লাহ, পরিচিত হইতো। হ্যাঁ, তাই না? তোমার আচ্ছা, পরিচয় আমি এরকম বলো পরিচিত না হইতো। এখন। শোনো, না না, এরকম ভাবে বলো না, কারণ হচ্ছে তাহলে সবাই হাসবে। আমি আসলে না প্রোগ্রামটা না, হাসির কিছু হোক একদমই চাই না। হাস 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 কারণ শোনো, আমার আমার একটা জীবনের একটা আহ বড় ট্র্যাজেডি আছে। সেই ট্র্যাজেডি কি শুনবো? আমি আজকে অন ইয়ারে বলতে চাই, না বললেই না, সেটা বলতে হবে। যেহেতু তুমি আমার বন্ধু, কিভাবে খুবই বন্ধু অন্যায়। হলা সেটা। না না, অন্যায় না, এটা অন্যায় হলেও আমি বলবো আজকে। সেটা হচ্ছে আহ, আচ্ছা, আহ, তুমি বলো। প্রিয় প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে একটু অ্যাঙ্করিং করি এখন। আজকে আপনারা দেখছেন চারকোলের যেই শতাধিকারী শারমিনীতি, আমার অত্যন্ত প্রিয় একজন বন্ধু এবং খুব কাছের বন্ধু। শুধু বন্ধুই না, আসলে বন্ধুটা পরে হয়েছে, আগে অন্য কিছু ছিল। সেই গল্পটাই আমি বলছি এখন। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমি 2003-এ ভর্তি হয়েছিলাম। তো 2003-এ
আমাদের ক্যাম্পাস ছিল তখন 27 নম্বরে, ধানমন্ডি 27 নম্বরে। তো সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি, ক্লাস করতাম। খুবই ছোটখাটো একটা মানুষ আমি, চিকন। তো হঠাৎ করেই এরকম পার হতে হতে সিক্স সেমিস্টার চলে আসলো। সিক্স সেমিস্টারে যখন ক্লাস হওয়া শুরু করলো, আমরা আর ক্রমে ক্লাস করতাম, হঠাৎ করে দেখি একটি সুরেলা কণ্ঠ। গানটা ছিল এমন, তোমার ঘরে বাস করে কারা অমন জানো না। এই গানটা উচ্চ কণ্ঠে হচ্ছে এবং একটি সুন্দর কণ্ঠ আমার কানে ভেসে আসলো, একটি মেয়ে কণ্ঠ। তো উকি দিয়ে দেখলাম একটা মেয়ে, সুন্দর ফুটফুটে একটা মেয়ে, কালো একটা বড় টিপ। সে মেয়েটা গান করছে, দেখে অভিভূত হয়ে তাকিয়ে রইলাম অনেকক্ষণ। তারপরে দেখলাম যে সে গানটা শেষ করলো এবং তার একজন মানুষ মনে মনে এক ধরনের দোলার হলো, সৃষ্টি হলো যে এই মেয়েটাকে আসলে এই মেয়েটার সাথে কিভাবে নিজেকে খাপ খাওয়ানো যায়। চেষ্টা করলাম, তো এরকম মনে মনেই ভেবে আছি। তো এটা এটা কিন্তু মানে সিক্রেট, এটা আমি কখনোই কারোর সামনে বলিনি, আজকে অন ইয়ারে বলছি এটা। মানে একেবারে তো সেই মেয়েটাকে পছন্দই করতাম, খুবই পছন্দ করতাম। আমাদের তো কাউকে বলতে পারছিলাম না। তো আমাদের সিনিয়র ভাই ছিল সুজন ভাই, আমাকে অত্যন্ত স্নেহ করতো। আমাদের মোস্ট সিনিয়র, আমাদের আগের ব্যাচ, ইমিডিয়েট আগের ব্যাচে ছিল। তো সুজন ভাইকে বললাম, সুজন ভাই আপনার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। উনি আবার সবাইকে আপনি করে বলতেন। বললাম ভাই, একটা মেয়ে গান করে, খুব ভালো গান করে, সিক্স ব্যাচের, সম্ভবত সিক্স ব্যাচের। তো মেয়েটাকে আমার খুব পছন্দ হয়। পছন্দ আমাকে জিজ্ঞেস করে, আপনি পছন্দ করেন? উনি ওনার ভাষায় কেমন কেমন পছন্দ। আমি বললাম যে ভাই পছন্দ এখন তো বোঝেনি, বড় হয়েছি না। বললো যে কোন মেয়েটা, কোন মেয়েটা? আমি বললাম যে গান করে, বড় বড় টিপ পরে। সেই তখন বললো যে ইতি ইতি। আমি বললাম হ্যাঁ ইতি। তোর তো বিয়ে হয়ে গেছে গা, বিয়ে হয়ে গেছে। তখন আমি মানে আমার মনে হলো যে আকাশটা আমার মাথায় ভেঙে পড়লো, যে আমি কি হারালাম সেই ইতি। তখন থেকেই আসলে ইতিকে আমি তখন থেকেই মনে করলাম যে ঠিক আছে, ঠিক আছে, যেহেতু ওই হলো না, যেহেতু পছন্দ করি, অপছন্দ করি তো না, পছন্দই তো করতে হবে। সেই পছন্দ থেকেই আজ পছন্দ পর্যন্তই আছে। পছন্দ থেকে আস্তে আস্তে ওর সাথে ফ্রেন্ডশিপ হলো, খুব ভালো বন্ধুত্ব হলো ওর সাথে। এমন কোনো কথা নেই যে ওর সাথে আমি শেয়ার করি। সেই শারমিন ইতি আজ আমার বন্ধু। সে বন্ধু থাকবে, আছে, চিরদিনই থাকবে আশা করি। অবশ্যই। তো এখনো পছন্দ করি, তবে পছন্দের মাত্রাটা একটু চেঞ্জ হয়েছে এখন। তবে আমার মনে মনে কি আছে সেটা আর না বললাম। না, স্বাভাবিকভাবে বন্ধুত্ব তো আসলে বলো, বন্ধুত্ব আসলে এভাবেই হয়। পছন্দ থেকে হয় বন্ধু না, এটা ভুল। সবসময় কি পছন্দ থেকে বন্ধুত্ব হয়? যাই হোক, বন্ধুত্ব ওই যে একটা তোমার মনে, আমি গান কিন্তু আছে না, ইউনিভার্সিটিতে খুনাক করে বুঝতে পারি নাই যে তুমি এরকম কিছু তোমার মধ্যে ছিল। আমি বুঝতে পারি নাই, না কারণ হচ্ছে আমাদের সিনিয়ররা ভীষণ ভালো ছিল। তোমরা তোমাদের যারা আগের ব্যাচ আমাদের ছিল, তারা ভীষণভাবে আমাদেরকে কেয়ার করতো। আমরা আড্ডা দিতাম, মজা করতাম। তো তোমার মনের ভিতরে এই যে আজকে হাতে হাড়ে ভেঙে দিলা, যাই হোক ভাঙলা। তো খুবই মজার একটা বিষয়। তো কি করার, আমি তো আসলে অনেক ছোট বয়সে বিয়ে করে ফেলেছি। 18 বছরে না, আমি ভালো বিয়ে করছে। করেছি। তো ওখানে সবসময় অল টাইম নো এন্ট্রি। না সেটাই ভালো করেছো, না হলে তো ঝামেলা হয়ে যেত। পরে তুমি আমাকে ডিনাই করে দিলে তো আমি একদম বেজ্জিত হইতাম। এটা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। না তবে তবে এবং তোমার সাথে যে সবচেয়ে ভালো ফ্রেন্ডশিপটা হচ্ছে হয়েছে, তুমি আমার অসম্ভব ভালো বন্ধু, আমার প্রাণের হ্যাঁ বন্ধু। এইটা অনেক বড় বিষয় যে এটা আমার বড় জীবনের পাওয়া। জীবনেই একটা জিনিসই বোধহয়, আমি জানি না সবাই একমত হবে কিনা, আমি এটা প্রচন্ড ভাবে ফিল করি যে
ভাগ্যবানের বন্ধু হয়, সবার বন্ধু হয় না। এবং বন্ধু তখনই যে সুখে দুঃখে বিপদে পাশে থাকবে। এবং আমি শুরুতে একটা লাইন মিস করে গেছি, কিছু মানে বন্ধু মানে কি, সেখানে একটা জায়গায় এরকমও আমি দেখেছি যে বন্ধু মানে শিক্ষকও। এই যে একটা ভালো বন্ধু তার খারাপ সময়ও যে তাকে বলে যে এটা আসলে ঠিক হচ্ছে না, এটা তুমি ভুল করছো, বা এটা এটা করিস না, এটা না, এটা ভালো, ওই জায়গাটাও কিন্তু অনেক বড় বিষয়। সেই বন্ধু পাওয়াটা আসলে ভাগ্যের বিষয়। তুমি আমার তেমন বন্ধু। তো আমাদের বন্ধুত্ব টিকে থাকুক আজীবন, আমাদের থাকবে নাতিপুতি ইনশাল্লাহ। সহকারেও যেন আমরা এই আড্ডাটা করতে পারি। এরকম হ্যাঁ, ভাবে হ্যাঁ, তখনও ওই ফোকলা ধরে হাসতে চাই যে এই দেখো কিষান দাদা কি বলে। তো আমরা বলতে চাই আমাদের এই বন্ধুত্ব ততদিন পর্যন্ত থাকুক। তো আমরা আসলে জানো যে প্রোগ্রামটা আমরা 30 মিনিটের মধ্যে শেষ করি, কিন্তু আজকের আড্ডাটা 45 মিনিট পর্যন্ত চলে গেছে। কতক্ষণে চলে গেছে আমি বলতে পারবো না। হ্যাঁ, না সেটাই। এতই মজা ভাবে অনেক আমি অনেক হেসেছি, আমার মন ভালো হয়ে গেছে। ভীষণ ভালো লাগলো এই আড্ডাটা। আমি জানি না সবার কেমন লেগেছে। তো আমি জানতে, ভবিষ্যৎ পরিকল্পনা তুমি বলেই ফেলেছো যে তোমার আসলে সামনে এক্সিবিশন আছে, সোলো এক্সিবিশন তুমি করতে চাও, আছে মানে তুমি করতে চাও। তার জন্য অনেক অনেক জি, শুভকামনা তোমার জন্য। অনেক ভালো কাজ করে, এবং তুমি নতুন বাবা হয়েছো, অর্থাৎ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছো। তার জন্য তোমার শুভকামনা। অসাধারণ দুইটা ছেলে বাচ্চা, মাশাআল্লাহ। আমি দোয়া করি তারা যেন ভীষণ ভালো হয়, তোমার মতো সুন্দর মনের মানুষ হোক। এটা অনেক বড় পাওয়া। তুমি যদি কিছু বলতে চাও, চারকোলকে যদি কিছু বলতে চাও বলতে হ্যাঁ। পারো। আমি বলবো চারকোল যেভাবে এগিয়ে যাচ্ছে, চারকোলের যেই চিন্তা, এটা আসলেই অসাধারণ একটা চিন্তা চেতনা। চারকোলের মাধ্যমেই আজ আজ যেই করোনা দুর্গত মানুষ এবং আমাদের যেই সময়টা এসছে, আমাদের পাশে দাঁড়ানোর যেই চেষ্টাটা করছে চারকোল, এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ, ভালো উদ্যোগ। এটা আগামী দিনগুলোর জন্যই থাক। আমাদের জানি আমরা এই সময় থেকে একসময় বের হয়ে যাব। বিধাতা আমাদেরকে এই বিপদ থেকে একদিন মুক্ত করে দিবেন। আমি চাইবো যে শুধু করোনা দুর্গত মানুষদের জন্যই না, চারকোল থাকবে সারা বাংলাদেশের মানুষের পাশে, এবং খুব সুন্দর করে এই দেশটাকে কিভাবে আরো সামনে এগিয়ে নেওয়া যায়, আমাদের শিল্পী সমাজকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়, এবং শিল্পীদের মাঝে চারকোলকে আরো উজ্জীবিত হয়ে দেখতে চাই। শারমিনকে, ইতিকে বলবো যে ইতি তুমি দীর্ঘজীবী হও এবং আরো ভালো কাজ করো। তুমি আমার বন্ধু, বন্ধু হিসেবে তোমাকে পেয়ে আমি খুবই অভিভূত আজকে। আহ, এটাই আমার বলা, আর আর কিছু বলার নেই। আমি আসলে একটু আবেগ তাড়িত হয়ে যাচ্ছি। আমি ফিরে যাচ্ছি সেই 2003 সালের সেই সময়গুলোতে। আমার সেই 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 ইয়ে তো আর কখনো ফিরে আসবে না। তবে আমি চাই যে আমাদের বন্ধুগুলা ভালো থাক, সবাই ভালো থাক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। চারকোলের জয় হোক, চারকোল ভালো থাক চিরজীবন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা তোমাকে। আমিও তোমার সাথে এক হয়ে বলতে চাই, চারকোল প্ল্যাটফর্মটা হচ্ছে সবার জন্য, যেখানে কোনো নিয়ম নেই, যেখানে কোনো বাধা নেই। আমি সবাইকে আহ্বান করতে চাই এই কথা বলে, যে কোনো শিল্পী বা যারা শিল্পকে ভালোবাসেন, আপনারা যে কোনো পরামর্শ দিতে পারেন। এমনকি আপনাদের কোনো শিল্পী যদি মনে করেন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চান, কোনো আর্ট ক্যাম্প কিংবা কোনো এক্সিবিশন, কিংবা আপনার যদি শিল্পকে নিয়ে কোনো সুন্দর ভাবনা থাকে, যোগাযোগ করবেন চারকোলের সাথে। চারকোলের এই ওপেন স্পেস সবার জন্য, সব সময়ের জন্য মুক্তভাবে কাজ করার জায়গাটি হচ্ছে চারকোল। এবং চারকোল তাই বিশ্বাস করে, এবং এটাও বিশ্বাস করে যে শুধু শহর কেন্দ্রিক নয়, যে শিল্পীরা অনেক বেশি গ্রামে রয়েছেন, মফস্বল শহরে আছেন, যাদের শিল্পকর্ম শুধু তার মাঝেই সীমাবদ্ধ, আমরা চাই সেই শিল্পগুলোকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন মানে বিশ্বের প্রত্যেকটি দেশে সেই শিল্পকর্মকে নিয়ে যেতে। এটা চারকোল স্বপ্ন দেখে, এবং আশা করি সে স্বপ্ন তখনই সফল হবে যখন আপনারা আমাদের সাথে থাকবেন। কিষান, অনেক অনেক কৃতজ্ঞতা। তোমার সাথে আবার দেখা হোক, আড্ডা জমে উঠুক, গান হোক, অনেক কিছু, অনেক 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 শুভকামনা। ভালো থেকো তুমি। ভালো থেকো তুমিও। খোদা হাফেজ। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের সবাইকে, যারা এতক্ষণ আমাদের সাথে
ছিলেন এবং আশা করছি ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন। যেমনটি বলেছি, চারকোল চায় তার শিল্পের প্রত্যেকটি পথ ধরে সামনে এগিয়ে যেতে। সেই যাওয়াটা তখনই সার্থক হবে যখন আপনারা চারকোলের সাথে থাকবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।